হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে। আজকে এসএসসির কেমিস্ট্রির অধ্যায় 3 পদার্থের গঠনের বলা যায় সর্বশেষ ভিডিও লেকচার। আজকের লেকচারটা করলে তোমাদের কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে একেবারে। আজকে আমরা কি কি শিখব? মূলত আইসোটোপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আণবিক ভর, পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এই জিনিসগুলো কি এগুলো বোঝার চেষ্টা করব। বাট তার আগে গতকালকের ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বিস্তারিতভাবে শিখেছিলাম। এখন আমি একটা করব, দেখো তোমরা নিজেরা খাতায় গিয়ে ফেরাস আয়ন এইটার ইলেকট্রন বিন্যাসটা করো, তারপর আমারটার সঙ্গে মিলাবা। দেখো ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে। প্রথমেই আমরা প্রথমে আয়নের ইলেকট্রন বিন্যাসটা করব না, আমরা প্রথমে মৌলের ইলেকট্রন বিন্যাসটাই করব। মানে এই যে আয়রন না, এই আয়রনের এই কত পারমাণবিক সংখ্যা কত 26। আমরা প্রথমে এই মৌলের ইলেকট্রন বিন্যাসটা করব, তারপরে আমি দেখব যে আয়নের ইলেকট্রন বিন্যাসে কি চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো 1s2, 1s এর পরে যাবে 2s2, 2p6, 3s2, 3p6, মোট এখন পর্যন্ত 18টা দিছি। এরপর আছে 3d, তারপরে 4s। দেখো 18টা যাওয়ার পরে 4s এ যাবে দুইটা, মোট 20টা আমি দিলাম। 20-এর পরে বাকি আছে কয়টা? 6টা। তো 6টা আমি 3d তে দিলাম। আর এই জিনিসটারে যদি আমি বক্সের মাধ্যমে আঁকাই তাহলে কি, 3ডির মধ্যে যে 5টা অরবিটাল আছে, এই 1টা 2টা 3টা 4টা 5টা, তো অরবিটাল গুলো কি, এই 1টা 2টা 3টা 4টা 5টা, আর 6 নম্বর ইলেকট্রনটা এইখানে ছিল। আর 4s এর ক্ষেত্রে এই যে 2টা ইলেকট্রন। ঠিক আছে, এই তো আমার মোটা দাগে ইলেকট্রন বিন্যাস আয়রনের ক্ষেত্রে, আয়রন মৌলের ক্ষেত্রে। কিন্তু আর যদি শক্তি স্তরের উপর ভিত্তি করে চিন্তা করি, দেখো প্রথম শক্তি স্তরে ছিল 2টা, দ্বিতীয় শক্তি স্তরে মোট কয়টা? 2টার 6টা 8টা, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে মোট কয়টা? 6 6 12, 12 আর 2 14, আর চতুর্থ শক্তি স্তরে 2টা, তাই না? এগুলো তো আমরা শিখছি। এখন ফেরাস এটা নাম হইলো গিয়ে ফেরাস আয়ন। দেখো আয়রন, আমরা তো এখনো পরিবর্তনশীল যোজনী সম্পর্কে জানি না, বাট এইটার নাম হলো গিয়ে ফেরাস আয়ন, আর এইটার নাম হলো গিয়ে ফেরিক আয়ন। এখন কমন সেন্স বা তোমাদের মানে গতকালকে তো শিখেছি, ফেরাস আয়ন যেহেতু প্লাস, প্লাস মানে হইলো গিয়ে ইলেকট্রনের অভাব। তার মানে এখানে ফেরাস বা আয়রন ছিল, ঠিক আছে, আয়রনের মৌলটা ছিল এখানে, আয়রন মৌল। এই আয়রন মৌল থেকে যেহেতু এটা ক্যাটায়ন হয়েছে, তার মানে কি ইলেকট্রন কিন্তু ত্যাগ করছে। এই আয়রন মৌল ইলেকট্রন ত্যাগ করছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করছে? যেহেতু এখানে 2+, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ কইরা আমার যে আয়নটা তৈরি হয়, এই আয়নটার নাম হইল গিয়ে ফেরাস আয়ন। এটা কিন্তু আয়ন, ক্যাটায়ন একটা। আবার এই আয়রন মৌলটাই যদি 2টা ইলেকট্রন ত্যাগ না কইরা 3টা ইলেকট্রন ত্যাগ করত, তাহলে ও কিন্তু Fe3+ আয়নে পরিণত হইতো, যার নাম হইল গিয়া ফেরিক আয়ন। বুঝছি আমরা? দেখো তাহলে আমার এইখানে 2টি ইলেকট্রন ত্যাগ করছে, আর এখানে 3টি ইলেকট্রন ত্যাগ করছে। এখন 2টি ইলেকট্রন যদি ত্যাগ করে, আমার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে বলো তো? আমি কিন্তু বলেছিলাম যে ইলেকট্রন সর্ববহিস্থ শক্তিস্তর থেকে বের হয়ে যাবে। সর্ববহিস্থ শক্তিস্তর কি 3d নাকি 4s? সর্ববহিস্থ কি এই সর্ববহিস্থ কি 4 নম্বর শক্তিস্তর না? তাহলে আমার কিন্তু ইলেকট্রন এই 4s থেকে বের হয়ে যাবে। এমন কইরো না যে ঢুকানোর সময় আমার আগে 4s এ ঢুকছিল, তারপরে 3d তে ঢুকছিল, কিন্তু বের হওয়ার সময় কিন্তু 3d থেকে বের হবে না, বের হওয়ার সময় কিন্তু 4s থেকেই বের হবে, কারণ এটা হলো গিয়ে বাইরে আছে আমার। বুঝছো? এই জিনিসটা আমার কনফিউশন হইতো, এই জন্য এত ফোকাস দিলাম। তাহলে 2টি ইলেকট্রন যদি বের হয়ে যায়, আমার 4s2 কিন্তু আর থাকবে না, আমার হয়ে যাবে কি 4s, তো 4sই আর থাকবে না, বা লিখতে পারো 4s0। ঠিক আছে, কারণ 4s থেকে 2টা ইলেকট্রন নাই হয়ে গেছে। আর অরবিটালের ক্ষেত্রে কি হবে? অরবিটালের ক্ষেত্রে ওই যে তোমার 4s অরবিটালটা ফাঁকা হয়ে গেছে, এখানে আর কোনো ইলেকট্রন নাই ফেরাস আয়নের ক্ষেত্রে। আর আর এই শক্তি স্তরের হিসেবে কয়টা থাকবে বলো তো? শক্তি স্তরের হিসেবে কিন্তু এই যে চতুর্থ শক্তি স্তরে যে 2টা ইলেকট্রন ছিল, এই 2টা কিন্তু আর থাকবে না, কারণ 2টি তো বের হয়ে গেছে। এই যে 2 8 14, এটাই হলো কি আমার ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাস। আর ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাসটা তাহলে কি হবে বলো তো? এটাও কিন্তু আগের মতোই, আমরা আগে মৌলের ইলেকট্রন বিন্যাসটা করব। দেখো 3s2, 3p6, 3d, তারপরে 4s। 4s তো আগের ইলেকট্রন বিন্যাস তো আগের মতোই মৌল, তাই না? 4s2 আর 3d6। কিন্তু এখন আমি 3টে ইলেকট্রন ত্যাগ করব। তো প্রথমে যে দুইটা আমার সব বাইরে, কে চতুর্থ শক্তি স্তর না, তাহলে আমার এই 4s এর উপশক্তি স্তর থেকে ইলেকট্রনটা সরে যাবে। এই দুইটা গেল। এই দুইটা যাওয়ার পরে আমার তো আরো একটা ইলেকট্রন যাইতে হবে, যেহেতু আমি 3টা বের করে দিতেছি।
আরেকটি ইলেকট্রন কোথা থেকে যাবে, এইখান থেকে না কোথা থেকে? আমি এটা বুঝতে পারতেছি যে চতুর্থ শক্তি স্তর তো এখন আর নাই, তাহলে তৃতীয় শক্তি স্তরের কোথাও একটা দিয়ে বের হবে। এখন তৃতীয় শক্তি স্তরে তো 3টে উপশক্তি স্তর আছে, কোথা থেকে ইলেকট্রনটা বের হবে? ইলেকট্রন, হ্যাঁ এটা তো কমন সেন্স, অনেকের বুঝে গেছে যে এই 3D উপশক্তি স্তর থেকে তারপরে বের হবে। তাহলে 3D উপশক্তি স্তর থেকে যদি একটা ইলেকট্রন বের হয়, তাহলে ও কি আর 3D6 থাকবে নাকি 3D5 হয়ে যাবে? আর 4s2 কি 4s2 থাকবে নাকি 4s0 হয়ে যাবে? বুঝছো, এই 4s0 আসলে লেখাও লাগে না, কারণ বুঝোই তো। তা আমার শুধুমাত্র ফেরিক আয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই পর্যন্ত লেখলেই হবে যে 3D5, পারবা? আর অরবিটালের ক্ষেত্রে কি, অরবিটালের ক্ষেত্রে তো তাইলে তোমার এই যে 3D অরবিটালে 5টা ইলেকট্রন আছে। এখন দেখো তো আমার আগে ছিল কেমন, আগে কিন্তু ছিল জিনিসটা একেবারে শুরুতে। ও দেখছো, আমার এখানে কিন্তু 6টা ইলেকট্রন ছিল 3D6, তাই না? এখন আমার একটা ইলেকট্রন এই 3D থেকে সরবে, কিন্তু কোন ইলেকট্রনটা সরবে? আমার কি এইটা সরবে, এইটা 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 নাকি এইটা? এখন মনে হতে পারে যে ভাইয়া এইটা মনে হয় সরবে, কিন্তু তা না। সরবে কোথায়? দেখো, গ্যাদারিং কেউ পছন্দ করে না, সে এখানে দেখো ওরা দুজন কষ্ট করে আছে, সো কষ্ট করে থাকা যাবে না, তো একজনের সরিয়ে দেবে। তো যে ইলেকট্রনটা বের হবে এই 3D6 থেকে, যে 3D5 হবে, একটা ইলেকট্রন যে বের হবে, একটা ইলেকট্রন কোন ইলেকট্রন? এটা কিন্তু এইখানের যে কোনো একটা ইলেকট্রন, ধরো এইটা বের হবে, এটা বের হলে তাইলে আলটিমেটলি ওর চেহারা কি এমন হয়ে যাবে না 3D5? বলো জিনিসটা কেমন লাগলো? এটা কিন্তু অনেক ইজি। তাহলে এইভাবে তোমরা বিভিন্ন আয়নের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটাও প্র্যাকটিস করবা। হুম। আচ্ছা, আজকে ক্লাসের মেইন টপিক শুরু হলো এখন, আইসোটোপ। আইসোটোপ জিনিসটা কি? আইসোটোপ, আমি এখানে কিছু শব্দ লেখছি ভাইয়া, দেখ শব্দগুলোর দিকে তাকাও। প্রথমেই লেখছি আইসোটোপ, তারপর লেখছি আইসোটোন, তারপর লেখছি আইসো বার, তারপর লেখছি আইসোমার, যদিও এইটা নিয়ে আমি আলোচনা এখন করব না, এটা শুধু শুধুই লেখা পড়ছে, এটা আমি আলোচনা করব না। এরপর লেখছি আইসো ইলেকট্রন। এখন এই আইসো শব্দটার অর্থ হলো গিয়ে সমান। আইসো বারবার পড়তে পড়তে আমার একজনের কথা খুব মনে পড়ছে, তার নাম হলো গিয়ে আইসো স্পিড, তোমরা হয়তো বা কেউ কেউ তাকে চিনে ফেলতে পারো, ওই ভাউ ভাউ করে কুকুরের মতো, ঠিক আছে? তো সেই আইসো মানে যেহেতু সমান, আর আইসোর পর আমি বলছি টোপ। এখন দেখো টোপে আছে কি, প না, পি ফর প্রোটন। তাহলে এইভাবে মনে রাখবা যে আইসো মানে সমান আর টোপ মানে প্রোটন, তাহলে প্রোটন সমান। আইসোটোপে কে সমান? প্রোটন সমান। আইসোটোন, আইসো মানে সমান, আর টোন ন ফর নিউট্রন, এভাবে মনে রাখবা। তার মানে আইসোটোনে কে সমান? আইসোটোনে নিউটনের সংখ্যাটা সমান হবে। আইসো বার, বার দেখো বার, বার মানেই ভর, ঠিক আছে? তাহলে ভর হবে সমান, কি সমান হবে? হবে এই ভর সংখ্যা সমান হবে। মনে করো তোমার এই দুইটা পরমাণু দেবে, এই একটা পরমাণু, এই আরেকটা পরমাণু, এই দুইটা পরমাণুর যদি আমার প্রোটনের সংখ্যা সমান হয়, তাহলে আমি এদেরকে বলবো এরা পরস্পরের আইসোটোপ, যেহেতু প্রোটন সংখ্যাটা সমান। আবার আমি দুইটা পরমাণু নিলাম, এই দুইটা পরমাণুর নিউটন সংখ্যাটা সমান হয়েছে, তাইলে আমি এদেরকে বলবো পরস্পরের আইসোটোন। আবার আমি দুইটা পরমাণু নিলাম যাদের ভর সংখ্যা সমান হইলো, তাদেরকে আমি পরস্পরের বলবো আইসো বার। আর নিচে একটা কথা লেখা আছে আইসো ইলেকট্রন, এটা তো বোঝাই যায় যে ইলেকট্রন সংখ্যা সমান হবে, ঠিক আছে? আমি মাল্টিপল এমন কিছু জিনিস দিলাম, ওগুলার ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে আমরা বলবো এরা সবাই হলো গিয়া একে অপরের আইসো ইলেকট্রন। এই যদি এমসিকিউ গুলো আসে, আশা করি পারা যাবে। আমাদের আসলে এসএসসি লেভেল এত পেঁচায় না, মূলত আইসোটোপ জিনিসটা লাগে, বাট তাও আমি কোথাও কোথাও কোশ্চেনে এই আইসোটোন আইসোবার এই জিনিসগুলো দেখছি, বিদায় একসাথে আমি পড়াই দিলাম। এখন দেখো, আমি শুধুমাত্র বলছি যে আইসোটোপের ক্ষেত্রে কে সমান? প্রোটনের সংখ্যাটা সমান, কিন্তু আরেকটু কথা আমার অ্যাড করে দিতে হবে। প্রোটনের সংখ্যা সমান, কিন্তু কি ভিন্ন, তাই না? সমান তো প্রোটনের সংখ্যা, বাট ভিন্ন কি? ভিন্ন হলো গিয়ে নিউটনের সংখ্যা, বুঝছো? প্রোটনের সংখ্যা সমান, নিউটনের সংখ্যা ভিন্ন। আর আমি জানি ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হইল গিয়া প্রোটনের সংখ্যা যোগ নিউটনের সংখ্যা। তাহলে যদি নিউটনের সংখ্যা চেঞ্জ হয়, তাহলে কি ভর সংখ্যাও চেঞ্জ হবে না বলো? তাহলে আমি কিন্তু বলতে পারি যে আইসোটোপের কি সমান, কি সমান হইল একমাত্র প্রোটনের সংখ্যা, নিউটনের সংখ্যাও ভিন্ন। আর নিউটনের সংখ্যা যেহেতু ভিন্ন, এজন্য ভর সংখ্যাটাও কিন্তু আমার ভিন্ন হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। আমাদের প্রকৃতিতে হাইড্রোজেনের প্রকৃতিতে না, নর্মালি 7টা আইসোটোপ আছে হাইড্রোজেনের, তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 3টা আইসোটোপ, আর বাকি 4টা ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এখন প্রকৃতিতে প্রাপ্ত 3টা হাইড্রোজেনের আইসোটোপের নাম কি কি? একটা হলো গিয়ে প্রোটিয়াম, একটা হলো গিয়ে ডিউটেরিয়াম, আর একটা হলো গিয়া ট্রিটিয়াম অথবা টিট্রিয়াম। তো আমাদের এই প্রোটিয়াম কিভাবে লেখে দেখো, প্রোটিয়ামের সংকেত হলো গিয়ে হাইড্রোজেন লেখে, এখানে দেখো আমি এই পাশে এখানে 1, এখানে 1,
আবার এই হাইড্রোজেন এই ডিউটেরিয়ামে নিচে 1 উপরে 2, আর এই হাইড্রোজেনে নিচে 1 উপরে 3। কারণ কি? আচ্ছা, নিচে এর কি যে 1 1 মানে কি? এটা তো পারমাণবিক সংখ্যা, তাই না? ওই যে জেড দ্বারা প্রকাশ করতাম আমরা। আর উপরে কি? উপরে হলো গিয়ে ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম, আর ভর সংখ্যা মানে হলো গিয়ে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে দেখো এটা কিন্তু পরস্পরের হাইড্রোজেনের আইসোটোপ। কেন আইসোটোপ? কারণ এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা কিন্তু সমান। দেখলা, প্রোটন সংখ্যা কিন্তু সমান, কিন্তু ভিন্নকে। এই দেখো, এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমার নিউট্রন নাই, আমার নিউট্রন এক দেখ বিয়োগ করলে কত? শূন্য না, আমার নিউট্রন কিন্তু শূন্যটা। ডিউটেরিয়ামের ক্ষেত্রে আমার নিউট্রন আছে একটা, আর ট্রিটিয়ামের ক্ষেত্রে আমার নিউট্রন আছে দুইটা। দেখো আমি এখানে চিত্র আঁকাইছি, মনে করো এইটা প্রত্যেকটা যেহেতু হাইড্রোজেন, আমার কিন্তু প্রোটন একটা করে আছে, এই একটা প্রোটন, এই একটা প্রোটন, এই একটা প্রোটন, সবুজ মানে সবুজ কালি দেখাইছি যেটা। আর নিউট্রনটা আমি লাল কালি দেখাইলাম। এখন এইখানে কোনো নিউট্রন নাই, এখানে একটা নিউট্রন আছে আর এইখানে দুইটা নিউট্রন আছে। তার মানে আইসোটোপ কারা? যাদের প্রোটন সংখ্যাটা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যাও ভিন্ন হয়, তারাই পরস্পরের আইসোটোপ। আর ভাইয়া একটা ইম্পর্টেন্ট কথা, আইসোটোপে যেহেতু প্রোটন সংখ্যাটা সমান, আর প্রোটন সংখ্যা মানে তো পারমাণবিক সংখ্যা, তাই না? আমি কিন্তু একটা জিনিস শিখেছিলাম যে আমাদের মানুষদের যেমন ডিএনএ আছে, ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা মৌলের ইউনিক পরিচয় হলো তার পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের পারমাণবিক সংখ্যার সাথে অন্য মৌলের পারমাণবিক সংখ্যার মিল হবে না, আনলেস দুইটা সেম মৌল। ঠিক আছে, যেমন তুমি কার্বন নাও, ওদিকে একটা হাইড্রোজেন নাও, এদের পারমাণবিক সংখ্যা কখনো সমান হবে না। কিন্তু যদি তুমি কার্বনের, তুমি পৃথিবীর যেদিক দিয়ে তুমি মানে আনো না কেন কোন একটা পরমাণু, কার্বন পরমাণু, তুমি যাই আনো না কেন প্রত্যেকটাতেই কিন্তু পারমাণবিক সংখ্যা 6। মানে কার্বনের প্রত্যেক পরমাণুতে আমার 6টা প্রোটনই থাকবে, কখনো 5টা বা কখনো 7টা থাকবে না, 6টা একদম ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। বুঝছো? তাহলে এটা মনে রাখবা যে আইসোটোপ হইতে হলে আমার অবশ্যই সেম মৌলের পরমাণু হইতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন, এটাও হাইড্রোজেন। আবার কার্বনেরও কিন্তু আইসোটোপ আছে, কার্বনের আইসোটোপ আছে, দেখো আমি নিচে লিখছি। কার্বন আইসোটোপ হয়ে গিয়ে C12, C13 আর C14। এর মধ্যে এই C14 আইসোটোপটা তেজস্ক্রিয়, বুঝছো? এই জন্য আমি এদিকে স্টার দিলাম, এটা হলো কি তেজস্ক্রিয় আইসোটোপ। এখন তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি, এটা একটু সামনে পড়বা। আপাতত এখানে আইসোটোপ কাকে বলে সুন্দর মতো বইয়ের সংখ্যাটা দেওয়া আছে, লিখে ফেলাইতে পারো। ঠিক আছে, যা বললাম ওইটাই। আর এখানে কি কিছু বাকি আছে? আর বাকি আছে বলতে দেখো, আইসোটোন আমি তো তোমাকে সংজ্ঞা, আইসোটোপের সংজ্ঞাটা ভালো মতো পড়াইছি যে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। আর আইসোটোনে নিউট্রন সংখ্যাটা সমান আর প্রোটন সংখ্যাটা ভিন্ন। ঠিক আছে, আবার আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন। মোট কথা প্রোটন সংখ্যা সমান হয় শুধুমাত্র আইসোটোপে, আর আইসোটোন আইসোবার সব জায়গায় কিন্তু আমার প্রোটন সংখ্যাটা ভিন্ন হবে। তার মানে কি, ভিন্ন ভিন্ন মৌল পরস্পরের আইসোটোন আইসোবার এগুলো হবে। এক্সাম্পল দেখো, আইসোটোনের এক্সাম্পলের মধ্যে আমি 3টে এক্সাম্পল আনছি, এরা 3টাই কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের, একটা কার্বনের, একটা নাইট্রোজেনের, একটা অক্সিজেনের। ইভেন আইসোবারের ক্ষেত্রে আমি কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের আনছি, কারণ সেম মৌলের হইতে পারবে না। ঠিক আছে, কারণ আমার শর্তই আছে যে প্রোটন সংখ্যা সমান হইতে পারবে না, এই জন্য সেম মৌলের হইতে পারবে না। সেম মৌলের হইবে শুধুমাত্র আইসোটোপে। বুঝছো? আইসোবার দেখো, এক্সাম্পলগুলো দেখো। আইসোটোনের ক্ষেত্রে আমার C14, নাইট্রোজেন মানে N15 আর O16। এখন প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি নিউটনের সংখ্যা কাউন্ট করো, তুমি দেখবা এইখানে নিউটন আছে 14 দিয়ে 6 বিয়োগ করলে 8টা। এখানে নাইট্রোজেনের এই পরমাণুতেও নিউট্রন আছে 8টা, আর অক্সিজেনের এই পরমাণুতেও আমার নিউট্রন আছে 8টা। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নিউটনের সংখ্যাটা সমান কিন্তু প্রোটন সংখ্যাটা ভিন্ন, এই জন্যই এরা পরস্পরের আইসোটোন। আবার এই যে আমি আইসোবারের 3টে এক্সাম্পল দিছি, এগুলো পারলে মনে রাখো, মনে রাখা লাগে না অ্যাকচুয়ালি, বুঝবার কি। এদের দেখো প্রত্যেকের ভর সংখ্যাটা কিন্তু সমান 14 14 14, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু আলাদা। আর এজন্য দেখো ভিন্ন ভিন্ন মৌল, একটা কার্বন, একটা নাইট্রোজেন, একটা অক্সিজেন। পারা যাবে? আশা করি এগুলো তোমরা নিজেরাই পারবা। এখন লাস্ট বাট নট লিস্ট, আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন কিভাবে আমার ইলেকট্রনের সংখ্যাটা সমান হবে? আচ্ছা দেখো তো, এই যে সোডিয়াম প্লাস আয়ন, দেখো এটা কিন্তু, এগুলো কিন্তু ক্যাটায়ন, একটু আগে পরে আসছি না, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস, এগুলো কিভাবে হইতো বলো তো? কিভাবে হইতো? এই সোডিয়াম প্লাস কিভাবে হয়? সোডিয়াম মৌল যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম আয়নে পরিণত হয়, তাই তো? তাহলে আমার নর্মালি সোডিয়ামে ইলেকট্রন ছিল 11টা, একটা ইলেকট্রন ত্যাগ করলে এখানে ইলেকট্রন কয়টা থাকবে? 10টা না? আবার ম্যাগনেসিয়ামে নর্মালি আমার যেহেতু পারমাণবিক সংখ্যা 12, তাহলে প্রোটন ইলেকট্রন সবই কিন্তু 12টা কইরা, বাট এখানে 2 প্লাস লেখা, মানে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নে
আমার কিন্তু ম্যাগনেসিয়াম থেকে 2টি ইলেকট্রন আমি ত্যাগ করে আমার এটা হয়, তাই না? এজন্য আমার কিন্তু এখানে 10টা ইলেকট্রনই থাকবে, 12 দিয়ে 2 বিয়োগ করো তাহলে 10টা। অ্যালুমিনিয়ামে নর্মালি ছিল 13টি ইলেকট্রন, বাট 3টে ইলেকট্রন ত্যাগ করছে দেখে আমার ইলেকট্রন আছে 10টা। নিয়ন তো নিয়নে 10টা ইলেকট্রন আছে, আমরা তো মুখস্থ করছি পারমাণবিক সংখ্যা নিয়নের। আর ফ্লোরিন আয়ন, ফ্লোরিনের নর্মালি ইলেকট্রন ছিল 9টা, বাট একটা গ্রহণ কইরা 9 যোগ 1 10টা। অক্সিজেনে নর্মালি ছিল 8টা, 8এর সঙ্গে 2টা যোগ কইরা 10টা। নাইট্রোজেনে ছিল 7টা, 3টা ইলেকট্রন গ্রহণ কইরা আমার হয়ে গেছে 10টা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার ইলেকট্রনের সংখ্যা কি সমান হয়েছে না? এজন্য এরা পরস্পরের কি আইসো ইলেকট্রন। এগুলো ইনশাল্লাহ আর ভুল হবে না, আমি আশাবাদী। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন ওই যে বললাম তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি? তেজস্ক্রিয় মানে তো এর সঙ্গে আমাদের কোনো একটা ক্ষতি হবে বা এই টাইপের কিছু একটা কানেক্টেড, তাই তো? দেখো সংজ্ঞাটাকে দেখো ভালো মতো। একটি মৌলের, কারণ আমি যে বললাম আইসোটোপ হইতে হলে তো একটা নির্দিষ্ট মৌলের হইতে হবে, তাই না? একটি মৌলের যে সকল আইসোটোপের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্ত, আচ্ছা নিউক্লিয়াস তো জানো যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সো ওই নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে কি হইতেছে, ক্ষতিকর রশ্মি নির্গত করতেছে। আর ব্র্যাকেটে লেখছি ক্ষতিকর রশ্মি, 3টা নাম দিছি, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলো অনেক ক্ষতিকর রশ্মি। ঠিক আছে, তো তাদেরকেই তেজস্ক্রিয় আইসোটোপ বলে। মানে যে সকল আইসোটোপের কি নিউক্লিয়াস, তো পারবা স্বতঃস্ফূর্ত। এখন আমার প্রশ্ন, এই যেখানে লেখছি যে নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভেঙে, কিন্তু আমার কোশ্চেন হলো গিয়ে কেন নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে ভাঙে, মানে নিউক্লিয়াস কেন ভাঙবে? কারণ হলো গিয়া নিউট্রন টু প্রোটন রেশিও। নিউট্রন টু প্রোটন রেশিও সবসময় একের, নিউট্রন টু প্রোটন রেশিও মানে কি নিউট্রন আর প্রোটনের অনুপাত, বাংলায় বলি নিউট্রন আর প্রোটনের অনুপাত। তাহলে ধরো নিউট্রন আর প্রোটনের অনুপাত একের কাছাকাছি থাকে অথবা একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, ওই রেঞ্জের কাছাকাছি থাকে। তুমি দেখবা যেমন কার্বনের ক্ষেত্রে 6টা প্রোটন 6টা নিউট্রন, এক্ষেত্রে কিন্তু অনুপাত কিন্তু 1:1। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে কয়টা বা অক্সিজেনের ক্ষেত্রে কয়টা, 1-এর কাছাকাছি কিন্তু থাকে। ঠিক আছে, প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা কাছাকাছি থাকে প্রথম মৌলগুলোর ক্ষেত্রে, কিন্তু লাস্টের দিকে কিন্তু নিউট্রনের সংখ্যা অনেক বাইরে যায় প্রোটনের তুলনায়। এই জন্য তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু বেশিরভাগ আমার শেষের দিকেই পাওয়া যায়, কারণ ওইখানে আমার নিউট্রন আর প্রোটনের অনুপাতটা নর্মাল রেঞ্জের থেকে বাইরে যায়। ঠিক আছে, চেঞ্জ হয়ে যায় সহজ কথা। এই জন্য আমার নিউক্লিয়াসটা স্বতঃস্ফূর্তভাবে ভাঙে। হুম, স্বতঃস্ফূর্ত ভাবে ভেঙে কি হয়, ক্ষতিকর রশ্মি নির্গত করে। ক্ষতিকর রশ্মিগুলোর নাম বলছি, এটা তুমি পারবা। তেজস্ক্রিয় আইসোটোপের সংখ্যা 3000-এর থেকেও বেশি, 3000-এর কাছাকাছি বা 3000-এর থেকেও বেশি। এখন আলফা রশ্মি মানে কি, বিটা মানে কি, আর গামা মানেই বা কি, এই জিনিসগুলো আমি এখানে এক্সপ্লেন করছি। আলফা রশ্মির প্রতীক হইল গিয়া, এখানে কি লিখছি দেখো তো, এখানে লিখছি He মানে হিলিয়াম, হিলিয়ামের প্রতীক লিখছি। আর যে কোনো একটা মৌল প্রকাশ কিভাবে করি, নিচে পারমাণবিক সংখ্যা লিখি আর বাম পাশের উপরের দিকে ভর সংখ্যাটা লিখি। আর এখানে 2+ লিখছি, 2+ দিয়ে আমি কি বুঝাইতেছি, মানে এটা কিন্তু নর্মাল মৌল না, এটা কিন্তু আয়ন। ঠিক আছে, একটা ক্যাটায়ন, মানে হিলিয়াম মৌল থেকে আমার যেহেতু 2+, তার মানে 2টা ইলেকট্রন ত্যাগ কইরা আমার হিলিয়াম আয়নে পরিণত হয়েছে। মোর স্পেসিফিক্যালি তুমি যদি ছবিটা দেখো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2টা, তার মানে তার প্রোটনও আছে 2টা, ইলেকট্রন আছে 2টা। এখন এখানে আছে 2+, তার মানে সে 2টা ইলেকট্রন ত্যাগ করছে। দেখো ভাইয়া, হিলিয়ামের ইলেকট্রন ছিলই 2টা, আর সে 2টা ইলেকট্রনই ত্যাগ করছে। তাহলে এইখানে আমি যে জিনিসটা লিখছি, এখানে এটা কি এত পরমাণু আছে বলো? মানে এখানে তো কোনো তার শুধুমাত্র পরমাণুর যে ভিতরে যে নিউক্লিয়াসটা না, শুধুমাত্র নিউক্লিয়াসটা আছে, শক্তিস্তর তো নাই, কারণ ইলেকট্রনই নাই, তার একটা ইলেকট্রন নাই, তাহলে তো তার শক্তিস্তরই বলতে গেলে নাই। তার শুধুমাত্র কি নিউক্লিয়াস, এটারে বলে, চাইলে খাতায় লিখতে পারো, দ্বি ধনাত্মক, যেহেতু 2+, দ্বি ধনাত্মক হিলিয়ামের নিউক্লিয়াসকেই আলফা বলে। ঠিক আছে, এই আলফা পার্টিকেল কি, আলফা কণা মানে কি, আলফা কণা মানে হইল গিয়া দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, এটা খাতায় লিখে ফেলো। বিটা মানে হলো গিয়ে ইলেকট্রন, বিটা মানেই ইলেকট্রন। আর গামা, গামা রশ্মি, এটা আমরা যে আলো দেখি না, আলো কিন্তু এক টাইপের তরঙ্গ, তাই না? কেমন তরঙ্গ? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এই গামা রশ্মি কিন্তু কোনো পার্টিকেল নাই, আলফা আর বিটা কিন্তু পার্টিকেল বা কণা, পদার্থের আন্ডারে পড়ে আর কি। কিন্তু গামা কিন্তু একদম পিওর এনার্জি। আমি জানি আমাদের আশেপাশে যা কিছু দেখি বা অস্তিত্ব অনুভব করতে পারি, এগুলোকে 2টা ভাগে ভাগ করা যায়। এক হলো হয় পদার্থ, নাইলে শক্তি। এই আলফা বিটা কিন্তু পদার্থ বা কণার মধ্যে পড়ে, কিন্তু গামা কিন্তু এক ধরনের শক্তি একদম, কারণ এটা আলোক রশ্মিরই একটা রূপ, বুঝছো? এটা
আমরা যখন ফিজিক্সের তরঙ্গ শব্দ পড়াবো ওই সময় একটা চার্ট আমি লিখে দেবো, ওই সময় আরো ভালো মতো বুঝতে পারবো যে গামা রশ্মি অ্যাকচুয়ালি কি। হ্যাঁ, আপাতত সংখ্যাটা মুখস্থ রাখো আর সংখ্যাটা মনে রাখো। এখন আমার ব্যবহারটা লাগবে। আমাদের পরীক্ষায় বড় মার্ক 3 মার্ক বা 4 মার্কের কোশ্চেনে মাঝে মাঝে আমি দেখছি ব্যবহার, তারপরে ক্ষতিকর প্রভাব এগুলো দিয়ে দেয়। সো আগে আমরা এগুলো শিখবো। দেখো, ব্যবহার প্রথমেই শিখবো চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার। আমি একটা ছবি এখানে দিছি, দেখো একজন মানুষ, এখন একজন মানুষের এই যে গলায় এখানে কিন্তু ষড়যন্ত্র, তারপরে এটা কি শ্বাসনালী, এই ষড়যন্ত্র এখানে কিন্তু আমার একটা জিনিস আছে, জিনিসটার নাম হলো গিয়া থাইরয়েড গ্রন্থি। হুম, গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে এখানে এটা একটা মনে করো ব্যাগের মতো, এই ব্যাগ থেকে কিছু একটা মানে রস বা এই টাইপের কিছু একটা বাইর হয়। ঠিক আছে, এগুলো হলো গিয়ে গ্রন্থি। আপাতত এটা মানে মনে রাখো, ঠিক আছে। এখন এই গ্রন্থিটার নাম হলো গিয়া থাইরয়েড গ্রন্থি। এখন আমাদের এই থাইরয়েড গ্রন্থিতে ক্যান্সার হইতে পারে, যেটা আমরা বলি থাইরয়েড ক্যান্সার। আর এই থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার জন্য আমার সর্বপ্রথম আইসোটোপ ব্যবহার করছিলাম। আর ওই আইসোটোপের নাম হলো গিয়ে এই যে আয়োডিন 131 আইসোটোপ। আচ্ছা, প্রথমে নর্মালি তোমার যদি কোশ্চেনটা করে বড় প্রশ্ন, তুমি কিভাবে সাজাই লিখবা? লিখবা প্রথমে যে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার মূলত দুইভাবে করা যেতে পারে। এক হলো গিয়ে রোগ নির্ণয়ের ক্ষেত্রে, তারপরে একটা প্যারা, এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্যারা লিখবা। তারপরে 2 নম্বর দিয়ে লিখবা রোগ নিরাময়ের ক্ষেত্রে, তারপর আবার আরেকটা প্যারা লিখবা। এখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে প্যারার মধ্যে কি লিখবা, যে এটা বলে কি টিসি মানে টেকনিশিয়াম, টেকনিশিয়াম 99 এটা ব্যবহার করে কি করে, এটা ব্যবহার করে রোগাক্রান্ত স্থানের ছবি তোলে। কি করে, ধরো একজন পেশেন্ট আসছে, ওই আর এটা লাইফ টাইমটা মুখস্থ আগে রাখবা। দেখো লাইফ টাইম কত, 6 ঘন্টা, মানে এটা দেহে প্রবেশ করার পরে 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা পরে এটা দেহ থেকে বের হয়ে যায় বা নাই হয়ে যায়, সহজ কথা আর থাকে না। এখন যেটা বলতেছিলাম, এটা কিভাবে ব্যবহার করে, ধরো আমার কি একটা রোগ হয়েছে, এখন আমি আমার কোথায় কোথায় রোগ আক্রান্ত, হ্যাঁ ওই সব স্থানের আমি আইডেন্টিফাই করতে চাইতেছি। আমি কিভাবে করব, আমি মনে করো গেলাম ডাক্তারের কাছে। এখন ডাক্তার কি করলো, আমারে একটা টেকনিশিয়াম 99-এর পরিমাণ মতো দ্রবণ, হ্যাঁ আমাকে দেবে, মানে আমাকে খাওয়াইবে, সোজা কথা আমি খাইলাম। খাওয়ার পরে বা আমার ইনজেকশনের মাধ্যমে আমার টেকনিশিয়াম 99 আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে দেবে। প্রবেশ করার পর এ সারা শরীরেই যাবে। সারা শরীরে যাওয়ার পরে দেখো, যেহেতু ও একটা তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না, এগুলো সবই তো তেজস্ক্রিয় আইসোটোপ। আর তেজস্ক্রিয় আইসোটোপ আমি জানি যে ক্ষতিকর রশ্মি নির্গত করে, আলফা বিটা গামা। ও যখন আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, তখন তো এটা স্বাভাবিক যে ও কিন্তু এই ক্ষতিকর রশ্মিগুলা নির্গত করবে। সব সময় করবে না, ও যখন আমার সারা শরীরই তো যাবে, কিন্তু যখন আমার যেদিকে রোগ, ধরো আমার হাতে আমার রোগাক্রান্ত, তাহলে আমার যখন এই টেকনিশিয়াম 99টা আমার হাতে প্রবেশ করবে, তখন ওইখান থেকে ক্ষতিকর রশ্মি নির্গত হবে। অন্য জায়গা থেকে কিন্তু ক্ষতিকর রশ্মি নির্গত হবে না, কিন্তু আমার হাতে যখন আসবে ওখান থেকে একটা টাইপের রশ্মি নির্গত হবে। আর বাইরে থেকে একটা টাইপের ক্যামেরা থাকবে, ওই ক্যামেরাটা কি করবে, এই রশ্মি তোমার মানে ক্যাচ করবে, ওরা এই সিগন্যালটা ক্যাচ করবে, ঠিক আছে। তো ওই ছবি তুলবে, এর মাধ্যমে আমরা কিন্তু রোগাক্রান্ত স্থানের ছবি তুলতে পারি। এই গেল রোগ নির্ণয়ের পয়েন্ট, এগুলোই লিখতে হবে। এবার লাইফ টাইমটা হলো গিয়ে 6 ঘন্টা। আচ্ছা, লাইফ টাইম মানে তার আয়ু, বাট আমি যদি কোশ্চেন করি এই টেকনিশিয়াম 99-এর অর্ধায়ু কত, অর্ধায়ু মানে কি আয়ুর অর্ধেক, তার মানে অর্ধায়ু কিন্তু হবে তাহলে 3 ঘন্টা। এখন রোগ নিরাময়ের ক্ষেত্রে আমি কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি, এখানে 4টা পয়েন্ট মূলত মনে রাখবা। যে আই আই মানে আয়োডিন, আইআর মানে ইরিডিয়াম, সিও মানে কোবাল্ট, আর পি মানে তো ফসফরাস। এখন কোনটার ইউসেজটা কি বা কোনটা আমি কোন কাজে ব্যবহার করব, এই আয়োডিন 131 ব্যবহার করব আমরা থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায়, ঠিক আছে, থাইরয়েড ক্যান্সার। ইরিডিয়াম 192 আমরা, দেখো আগে কোবাল্ট 60 আমরা ব্যবহার করব গিয়ে আমাদের টিউমারের উপস্থিতি নির্ণয় করার জন্য, টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়, এর জন্য আমরা কোবাল্ট 60 ইউজ করবো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট মুখস্থ রাখা। ইরিডিয়াম 192 আমাদের ব্রেন ক্যান্সারে ইউজ করব, আমরা ব্রেন ক্যান্সারের চিকিৎসায় এই ইরিডিয়াম 192 ব্যবহার করি। আর P32 এইটা আমি কি কাজে ব্যবহার করি, এইটা আমি ব্যবহার করি আমাদের ব্লাড ক্যান্সারের নাম আমরা শুনছি, তাই না, ওই ব্লাড ক্যান্সারকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়, যার নাম হইল গিয়া লিউকেমিয়া। হ্যাঁ, আমি তো রেসলিং দেখি, তো রেসলিং এর মধ্যে ডাব্লিউডাব্লিউতে একজন রেসলারের নাম হলো গিয়ে রমেন রিংস, তার এই লিউকেমিয়া রোগটা আছে। আমি ওইভাবেই প্রথমে জানতে পারছিলাম এই শব্দটা সম্পর্কে, লিউকেমিয়া। এই কোবাল্টের কি হয়েছে ভাইয়া, হ্যাঁ বললাম কি, কোবাল্ট হলো কি টিউমার।
আর এটা কি? ব্রেন ক্যান্সার। মনে থাকবে? দেখেন পর্ডারে কত শর্ট করে ফেলাইলাম, কত ছোট জায়গায় সব নিয়ে আসছে। আর টি মানে তো থাইরয়েড। তো এই পয়েন্টগুলো লেখলে একদম ফুল মার্ক। এটা হলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এরপরে আছে কৃষি ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি। প্রথমত ফসলের পুষ্টিতে, দ্বিতীয়ত ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, আর তৃতীয়ত ফসলের মান উন্নয়নে। আচ্ছা আমি কিভাবে ব্যবহার করতে পারি? এই যে বললাম ফসলের পুষ্টিতে, সাপোজ এখানে একটা ফসল আছে, ওই ফসলের কিন্তু আমরা যে নানা মৌল লাগে, হ্যাঁ মনে করো নাইট্রোজেন লাগে, ফসফরাস লাগে, এই জন্য আমরা বাইরে থেকে করে কি তাদের সার দেই, রাসায়নিক সার দেই। হ্যাঁ প্রাকৃতিক সারও আছে, যেমন গোবর একটা প্রাকৃতিক সার। এই সার কিন্তু খুবই মূল্যবান একটা বস্তু। আর আমাদের ফসলের পুষ্টিমান নিশ্চিত করার জন্য সারের কোনো বিকল্প নাই। হুম। এখন আমার কথা হলো, আমার মাটিতে ধরো কতটুকু নাইট্রোজেন ফসফরাস আছে, এটা যদি আমি কোনোভাবে জানতে পারি, তাহলে আমি কিন্তু এটা বুঝতে পারবো যে আমার মাটিতে কি কম আছে নাকি বেশি আছে। যদি কম থাকে তাহলে কিন্তু আমি যতটুকু কম আছে ওইটা সাপ্লিমেন্ট হিসেবে বাড়তিটা অ্যাড করতে পারি। মনে করো আমার আছে 10 গ্রাম, আমার দরকার 13 গ্রাম, তাহলে আমি বাকি এক্সট্রা 3 গ্রাম কিন্তু ওইখানে দিয়ে দেবো। এইভাবে আমি ফসলের পুষ্টিমানটা নিশ্চিত করতে পারবো। এখন এই যে জমিতে প্রয়োজনীয় নাইট্রোজেন ফসফরাস এই মৌলগুলো কতটুকু কি আছে এটা নির্ণয় করে তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে। আবার ধরো একটা গাছ আছে, ওই গাছে কি করি, কোনোভাবে মনে করো তেজস্ক্রিয় আইসোটোপ আমি প্রবেশ করাইলাম, মানে তেজস্ক্রিয় মনে করো নাইট্রোজেন আমি গাছের মধ্যে ইনজেক্ট করলাম। ওই তেজস্ক্রিয় নাইট্রোজেন যেহেতু প্রবেশ করছে গাছের মধ্যে, তাহলে ওখান থেকে কি আবার ক্ষতিকারক রশ্মি নির্গত করবে। ক্ষতিকারক রশ্মি মানে ধরো গামারে, সম্ভবত গামারে। তো ওই গামা রশ্মিকে আবার ডিটেক্ট করে একটা ডিভাইস আছে, ওই ডিভাইসটার নাম তোমরা ক্লাস 8-এ শুনছো, গাইগার মুলার কাউন্টার। এই গাইগার মুলার কাউন্টার ওটা ডিটেক্ট করে বাইরে থেকে যে এই এই এ আল্লাহ এই যে এদিক এদিক থেকে আমার ক্ষতিকর রশ্মি আসতেছে, মানে আমার রশ্মি গামারে আসতেছে। সো ওইটা অ্যাকচুয়ালি সে ক্যালকুলেট করে যে তাহলে আমার কতটুকু নাইট্রোজেন আমার দরকার গাছে আরো এক্সট্রা, তো ওই নাইট্রোজেন বা ওই পুষ্টিমানটা অ্যাড করে। ফলে আমার কি ফসলের পুষ্টিতে এইভাবে আমরা ভূমিকা রাখে তেজস্ক্রিয় আইসোটোপ। দ্বিতীয়ত কি, এ দেখ কত কথা বললাম, লেখলে তো পৃষ্ঠে পড়ে যাবে এগুলো। দ্বিতীয়ত কি, ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। আমরা জানি যে আমাদের ক্ষেতে পোকামাকড় হয়, সব পোকামাকড় কিন্তু উপকারী না, কিছু 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 না, বেশিরভাগ পোকামাকড়ই অ্যাকচুয়ালি অপকারী। বাট কিছু কিছু পোকামাকড় আছে এগুলো হলো কি আমাদের উপকার করে। সাপোজ আমরা নাম শুনছি কীটনাশকের, কীট মানেই তো পোকামাকড় তাই না, কীটনাশক মানে আমাকে পোকামাকড় মাইরে ফেলাই আমরা কিভাবে, কীটনাশকের প্রয়োগের মাধ্যমে। এখন কীটনাশক কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করা উচিত না, কারণ তুমি যদি বেশি পরিমাণে ব্যবহার করো তাহলে কিন্তু অপকারী পোকামাকড়ের পাশাপাশি যেগুলো উপকারী ছিল পোকামাকড় ওগুলোও মারা যাবে, তাহলে কিন্তু আবার আমাদের সমস্যা। আবার কীটনাশক রাসায়নিক সার এগুলো ব্যবহার করলে আমাদের সাপোজ যখন বৃষ্টি পড়ে, এই বৃষ্টির পানি তো খেতে জমি আছে যে ওই জমির সঙ্গে মিশা মিশা জলাশয়ে পড়ে, তো আমার কিন্তু এইভাবে পানি দূষণ হয়। হ্যাঁ, এই পানি দূষণের ফলে কি হয়, আমার যে জলীয় বাস্তু সংস্থানটা আছে ওইটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে মাছ, তারপরে জুও প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, তারপরে তোমার জলীয় উদ্ভিদ যেগুলো আছে, জলাশয়ের যে বিভিন্ন উদ্ভিদ টুদ্ভিদ আছে, গুল্ম, হ্যাঁ এগুলা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে আমাদের এগুলো ব্যবহার একদম কন্ট্রোলড ওয়েতে করতে হবে। এটাই যে আমি ফসলের পুষ্টিতেও কিন্তু ক্যালকুলেট করতাম যে কতটুকু রাসায়নিক সার প্রয়োগ করলেই হবে, মানে বেশিও না আবার একেবারে কমও না। ধরো ওর থেকে কম প্রয়োগ করলে ফসলের পুষ্টিমান নিশ্চিত হবে না, আবার ওর থেকে বেশি প্রয়োগ করলে পরিবেশের ক্ষতি হবে। সো ওই অ্যামাউন্টটা কিন্তু আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে নির্ধারণ করছি। তারপর এটাও তো বুঝলা যে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ যে কীটনাশকগুলো আছে ওগুলো ব্যবহার করি। ঠিক আছে। 3 নাম্বার আছে ফসলের মান উন্নয়নে। অ্যাকচুয়ালি এখানে মিন করতেছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে। তোমরা এই শব্দটা শুনছো, হ্যাঁ খুবই হাই ডিমান্ডিং একটা সাবজেক্ট। যাদের ভবিষ্যতে ঢাকা ভার্সিটিতে পড়ার ইচ্ছা, ঢাকা ভার্সিটিতে সম্ভবত এই জেনেটিকে ইঞ্জিনিয়ারিংয়ে 20টা না জানি 25টা সিট আছে মাত্র। ঠিক আছে, আর এদের পিছনে সরকার অনেক টাকা খরচ করে। যাই হোক, তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত কি, তেজস্ক্রিয় আইসোটোপের একটা অন্যতম প্রভাব আছে, ক্ষতিকর প্রভাবের মধ্যে একটা, আবার উপকারীও বলা যায়। আমাদের যে জিন আছে, আচ্ছা এই যে হঠাৎ করে বললাম আমাদের জিন আছে, এই জিন শুনে অনেকে আবার মনে করতে পারে জিন পড়ি আমি হয়তো ওগুলা মিন করতেছি, ভাই ওগুলা না। এখন তাহলে আমাদের একটু বায়োলজি থেকে গল্প করে আসতে হবে। বায়োলজিতে আমরা জানি আমাদের যে দেহ আছে, এই দেহের গঠন ও কাজের একককে আমরা কোষ বলি। আর কোষে একটা অঙ্গাণু আছে, ওই কোষের অঙ্গাণুটার নাম হলো গিয়া নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন তন্তু নামে একটা জিনিস আছে। আবার এই ক্রোমাটিন তন্তুকে আমরা বিশেষ বিশেষ সময়ে
ক্রোমোজোম নামে অভিহিত করি। আবার এই ক্রোমোজোমের মধ্যে আমাদের ডিএনএ আছে, আবার এই ডিএনএ এর মধ্যে জিন নামক একটা জিনিস আছে। আর এই জিনের কাজ কি? এই জিনই আমাদের ক্যারেক্টারিস্টিক, আমাদের বৈশিষ্ট্য কেমন হবে তা নিয়ন্ত্রণ করে। ধরো তোমার চুলের রং বাদামি, এই জিনিসটা ওই জিন দ্বারা নিয়ন্ত্রিত। বুঝছো সিকোয়েন্সটা? লাগলে ভিডিওটার এই টপিকটা আরেকবার দেখো, এগুলো কিন্তু বেসিক জিনিস, বায়োলজিতে লাগবে। এখন এই জিন মূলত চেঞ্জ করে ফেলায় এই তেজস্ক্রিয় আইসোটোপগুলো। বুঝছো? আমরা যারা একটু সায়েন্স ফিকশন সিনেমা দেখি, বা ওই এক্সম্যান নামে একটা সিনেমা আছে, হ্যাঁ, মার্ভেলস ডিজনি এখন ওন করে, বাট আগে 20th সেঞ্চুরি ফক্সের ছিল। সো ওই এক্সম্যান সিরিজে কিন্তু দেখাইছে যে আমাদের জেনেটিক চেঞ্জ হয়। ইভেন কেন স্পাইডারম্যানও কিন্তু জেনেটিক চেঞ্জ হয়ে তো ওর মধ্যে সুপার পাওয়ার আসে, তাই না? তো এখন এই জেনেটিক চেঞ্জগুলো সবসময় কিন্তু ভালো না, মানে সবসময় কিন্তু খারাপ না, ভালো হইতে পারে, ভালো খারাপ দুইটাই হইতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক চেঞ্জটা খারাপ। এখন এই যে স্থায়ী জেনেটিক চেঞ্জ, জেনেটিক চেঞ্জটা যখন স্থায়ী হয় তখন এটাকে আমরা মিউটেশন নামে অভিহিত করি। আর মিউটেশন শব্দটা আমি এক্সপেন সিনেমায় অনেকবার শুনছি। এখন তাহলে আমি, ধরো আমার কাছে একটা টমেটো আছে, একটা টমেটো বা কোনো একটা ফল আছে, এটা মনে করো টমেটো, আমি আঁকতে পারি না, বুঝছো? এই টমেটোর মনে করো একটা নির্দিষ্ট রোগ আছে, মানে প্রত্যেকটা টমেটোর এই রোগটা হয়। এখন আমি কি করব? আমি চিন্তা করলাম কি করলে এই রোগটা আমি প্রতিকার করতে পারি, যেন এই রোগটা কখনো না হয়। সো এই প্রতিকার করার জন্য আমি যে করবো এটি হলো গিয়ে মান উন্নয়ন করা ফসলের, যাতে ফসলে রোগ না হয়। ধরো আমি ওর মধ্যে তো এক ধরনের জিন বা ডিএনএ ছিল, তো আমি ওর ডিএনএটা চেঞ্জ করলাম, বা আমি ওর জেনেটিক পরিবর্তন করলাম। এই জেনেটিক পরিবর্তন করার কারণে হয়েছে কি, ওর আগে একটা যে রোগ হইতো এই রোগটা এখন আর হবে না। তাহলে ও কি, ওর কিন্তু আমি মান উন্নয়ন করলাম, ওর যেহেতু রোগ হবে না, ওর কিন্তু মানে ওর বেশি সময় ধরে সার্ভাইভ করবে, তাই না? তা আমার কিন্তু উৎপাদন বাড়বে। এগুলোর অ্যাকচুয়ালি বলে কি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। এগুলো আমরা প্রচুর করি আজকাল, দরকারও আছে করার। যাই হোক, এটা বুঝতে পারছো? তাহলে ফসলের মান উন্নয়ন আমি কিভাবে করি? জেনেটিক তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে জেনেটিক পরিবর্তন করি আমরা, ঠিক আছে? এভাবেই আমরা ফসলের মান উন্নয়ন করি। এক কথায় উত্তর। এখন কৃষিক্ষেত্রে তো গেল, লাস্ট বাট নট লিস্ট, বিদ্যুৎ উৎপাদনে আমি কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার করি। দেখো, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার আমরা নিউক্লিয়ার রিয়াকশনের নাম শুনছি সবাই। নিউক্লিয়ার রিয়াকশন দুই প্রকারের, একটা হলো গিয়ে নিউক্লিয়ার ফিশন রিয়াকশন, ফিশন, আর আরেকটা হলো গিয়া ফিউশন। এখন এই দুইটার মানে কি দেখো, আমি এইভাবে মনে রাখি, ফিউশন বা ফিউজ, ফিউজ হওয়া মানে কি? যুক্ত হওয়া না? তাহলে আমার ফিউশন, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যুক্ত হবে। কি যুক্ত হবে? মনে করো দুইটা পরমাণু যুক্ত হয়ে একটা পরমাণু তৈরি করবে। আর ফিশন, এটা মনে রাখি উল্টা, মানে এটা ভাঙবে। বা এভাবে মনে রাখতে পারো, বলছি কি, ফিশ আন, ফিশ মানে মাছ, একটা মাছরে আন, মাছরে আনার পরে কি ওটারে কি আস্তা করবা নাকি ওটারে কাটাকাটি করবা? তুমি ভাঙবা না মাছটারে। তো এইবার মনে রাখবা যে ফিশান মানে হলো গিয়া ভাঙা, একটা বড় জিনিসরে ভাঙ্গা ছোট ছোট জিনিস করা। আর ফিউশন মানে হলো গিয়া ছোট ছোট দুইটা জিনিসরে জোড়া লাগাইয়া বড় একটা জিনিস করা। এখন আমি আমি তো বলছি জিনিস, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি? জিনিসটা হলো গিয়া পরমাণু। একটা বড় পরমাণু ছিল, এই বড় পরমাণুটা ভাঙ্গা দুইটা ছোট ছোট পরমাণু হয়েছে, আর এখানে দুইটা ছোট ছোট পরমাণু ছিল, যুক্ত হয়ে একটা বড় পরমাণু হয়েছে। মোটা দাগে এই হলো গিয়ে আমার নিউক্লিয়ার রিয়াকশনের ক্লাসিফিকেশন। পারবা এখন আসলে? এখন আমার কথা, এটা আমি কেন পড়াইলাম? আমি পড়াইলাম কারণ আমার নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের নাম তো আমি শুনছি। সাপোজ আমাদের দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। হ্যাঁ, এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক কাহিনী হয়েছিল, বুঝছো? যে সাপোজ একটা পর্দার দাম জানি কত লাখ টাকা না জানি হয়েছিল। মানে পর্দার দাম তো কম, বাট সেখানে দুর্নীতি কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করো। যাই হোক, ওইসব জায়গায় না যাই। আসলে মানুষ না নিজের দেশকে মায়ের মতো মনে করতে পারে না। যদি মা ভাবতো তাহলে এরকম ভাবে কখনো ক্ষতি করতে পারতো না। এখন এই আমরা এই যে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করি তা কি তোমরা জানো? আমরা কিন্তু এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করি। আর সূর্য কোন প্রক্রিয়ার মাধ্যমে নিজের শক্তি তৈরি করে? নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। আবার যদি প্রশ্ন করি, হাইড্রোজেন বম এটা কোন বিক্রিয়া ইউজ করে? এটাও কিন্তু নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন ইউজ করে, বুঝছো? তাহলে জাস্ট বিদ্যুৎ কেন্দ্রে আমরা এই যে ফিশন বিক্রিয়াকে ইউজ কইরা একটা বড় পরমাণুকে ভাঙিয়ে দুইটা ছোট ছোট পরমাণু তৈরি করছি। এখন দেখো, আমি এক্সাক্ট রিয়াকশনটা এখন লিখবো না, এটা পরবর্তীতে আমরা যখন ফিজিক্স পড়বো তখন এই রিয়াকশনটা আসে, এছাড়া সামনে পড়বো, বাট আজকে না। তো বুঝছো আমরা কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার কইরা বিদ্যুৎ উৎপাদন করি? এখানে মূলত একটা তেজস্ক্রিয় আইসোটোপ ছিল, ওই তেজস্ক্রিয় আইসোটোপটা আমরা ভাঙ্গিয়া দুইটা অন্য
মানে মৌল বানাইছে, বুঝছো? পারবা। এছাড়া জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে এই জিনিসটা থাক দরকার নেই, চাইছিলাম শিখাবো, বাট এটা আমি লাগলে ফিজিক্সের কাজ শক্তি ক্ষমতার ওই সময় বলবো না, ভিডিও এমনি লং হয়ে যায়। এখন তেজস্ক্রিয় আইসোটোপের আমি ব্যবহার তো পাইলাম তিনটা ক্ষেত্রে, মূলত চিকিৎসা, কৃষি আর বিদ্যুৎ উৎপাদন। বাট ক্ষতিকর প্রভাবও তো আছে। ক্ষতিকর প্রভাব কি কি, এটাই মূলত বেশি মানে মনে থাকে আমাদের। প্রথমে লেখছি ডাব্লিউ ডাব্লিউ টু মানে কি, ডাব্লিউ না, এটা ওয়ার্ল্ড ওয়ার টু মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি যে আমেরিকা জাপানের উপরে কিন্তু দুইটা বিশাল বিশাল বোমা ফেলাইছিল, পারমাণবিক বোমা। হ্যাঁ, এটা কি ওই যে একটা সিনেমা রিসেন্টলি রিলিজ হয়েছে ওপেনহাইমার নামে, তো বিজ্ঞানী ওপেনহাইমারের জীবনের উপরে আর কি। তো আমরা জানি যে ম্যানহাটন প্রজেক্ট, এই নামটা আমরা কিন্তু মোটামুটি শুনছি সবাই, যারা মোটামুটি সিনেমা টিনেমা দেখে বা এইসব খবর টবর রাখে। এই দুইটা যে বোমা মারছিল, দুইটা বোমার নাম কি জানো? দুইটা বোমার নাম হলো গিয়া লিটল বয় আর ফ্যাটম্যান। লিটল বয় আর একটা কি, ফ্যাটম্যান। এখন এই লিটল বয় বোমাটা ফালানো হয়েছিল জাপানের হিরোশিমা শহরে, আর ফ্যাটম্যান বোমাটা ফালানো হয়েছিল নাগাসাকি শহরে। এটা টেক্সট ইনফরমেশন মনে রাখতে পারো, নাগাসাকি, ঠিক আছে, বানান ঠিক করে লেখো, নাগাসাকি। এখন এই পারমাণবিক বোমার অনেক ক্ষতিকর প্রভাব আছে। ক্ষতিকর প্রভাব কি, এই যে ক্ষতিকর রশ্মি নির্গত করে, তারপর জেনেটিক পরিবর্তন করে, ওই জায়গাগুলো তুমি এখনো তুমি ইউটিউবে সার্চ করে দেখতে পারো যে কি অবস্থা, বুঝছো? এখনো মানে মনে হয় যে কি অবস্থা, মানে যুদ্ধ বিধ্বস্ত টাইপের, ঠিক আছে। তো এই গেল। সেকেন্ড হলো গিয়ে চেরনোবিল ইনসিডেন্ট। চেরনোবিল রাশিয়ায় একটা মানে নাম হলো গিয়ে চেরনোবিল। হ্যাঁ, তো চেরনোবিল নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা হয়েছিল 1986 সালে। তো ওই দুর্ঘটনার কারণে ইভেন এখনো ওই জায়গায় তুমি দেখবা যে কি অবস্থা, মানে নিউক্লিয়ার যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন ওই জায়গায় মারাত্মক ক্ষতি হয়, কারণ ওই যে অনেক তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভিটি ছড়াই যায়, বুঝছো? এই কিছু এক্সট্রা ইনফরমেশন। এখানে এই চেরনোবিল নামে একটা মিনি সিরিজ আছে, এসবিওতে, চাইলে দেখতে পারো, সুন্দর। আর থার্ড, এটা তো মেইন, যে জেনেটিক পরিবর্তন করে, তেজস্ক্রিয় আইসোটোপের ফলে আমাদের জেনেটিক পরিবর্তন হয়, এবং এই জেনেটিক পরিবর্তনের কারণে আমাদের ইভেন ক্যান্সারও হইতে পারে। জানো, ক্যান্সার কিন্তু এখন খুবই কমন, আর মেয়েদের ক্ষেত্রে সব থেকে কমন ক্যান্সার হলো গিয়া ব্রেস্ট ক্যান্সার। আর ছেলেদের ক্ষেত্রে সব থেকে কমন ক্যান্সার হলো গিয়া, দেখো ভাই আমরা কি করি, আমরা তো বিড়ি সিগারেট খাই, তাই না? মানে আমি তো খাই না, বাট অনেক বেশিরভাগই খাই। তো তাদের কি ক্যান্সার হবে? তাদের হবে লাং ক্যান্সার। এটা আমাদের কিন্তু ফ্যামিলির সবার মোটামুটি এই যে ক্যান্সার এখন এত মানে ছড়াই গেছে, প্রত্যেকটা ফ্যামিলিতে আছে। তোমাদের যাদের যাদের ফ্যামিলিতে কারো ক্যান্সার আছে কমেন্ট করে জানাই দিতে পারো। এই হলো কি আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব। এখন আমি আইসোটোপের মোটামুটি যা পড়াতে চাইছিলাম সব পড়াইছি। এখন আমরা পড়বো পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। জিনিসটা অ্যাকচুয়ালি কি, দেখো, পারমাণবিক ভর, যার ইংলিশ হলো কি অ্যাটমিক ম্যাস, আর আপেক্ষিক পারমাণবিক ভর এর ইংলিশ দেখো, আপেক্ষিকের ইংলিশ হলো গিয়ে রিলেটিভ, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের ইংলিশ হলো গিয়া রিলেটিভ অ্যাটমিক ম্যাস। বুঝছি। এখন আমার কথা হলো, আমি কিছু প্রশ্ন করব, তুমি উত্তর দেবা মনে মনে। প্রোটন সংখ্যা, এটা কি কখনো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা হতে পারে? মানে কখনো হতে পারে যে অমুক মৌলে 5.5টা প্রোটন আছে বা 6.25টা প্রোটন আছে, হইতে পারে বলো? কখনো কিন্তু হইতে পারে না। প্রোটন সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা হইতে হবে, যে হয়তোবা হয়তোবা 5টা প্রোটন আছে অথবা 6টা প্রোটন আছে, কিন্তু 5.5টা প্রোটন কখনো হইতে পারে না। আবার নিউটন সংখ্যাও কিন্তু এরকম পূর্ণ সংখ্যায় হইতে হবে, যে অমুক মৌলের 10টা নিউটন আছে, অমুক মৌলের 25টা নিউটন আছে, কিন্তু কখনো অমুক মৌলের 24.25টি নিউটন আছে, এটা কখনো হইতে পারে না। ঠিক আছে, 24টা নিউটন থাকতে পারে না। সো প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা এই দুইটাই কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা দুইটাই যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এদের যোগফলটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে, এইটাই স্বাভাবিক, তাই তো? আর এদের যোগফলকে আমরা কি বলি? আমরা কিন্তু ভর সংখ্যা অথবা ম্যাস নাম্বার বলি, প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার যোগফলকে। কিন্তু যদি তাই হয়, তাহলে আমি যে তোমাকে প্রথম 30টা মৌলের ভর সংখ্যা মুখস্থ করতে বলছিলাম, সেইখানে তুমি যখন ক্লোরিন পড়ছো, ক্লোরিনের কিন্তু ভর সংখ্যা লেখা ছিল 35.5। আবার তুমি যখন কপার পড়ছো, সেই কপারে কিন্তু লেখা ছিল 63.5। তবে কেন এই বৈচিত্র্য, এখানে কেন পূর্ণ সংখ্যা না আসা দশমিক সংখ্যা আসলো, এর ব্যাখ্যা কি তোমরা কেউ জানো? এর মূল উত্তর হইল, এটা অ্যাকচুয়ালি ভর সংখ্যা না। এই জিনিসটা এখানে যেটা লেখছে এইটা হলো গিয়া
গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো এগুলা, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কি? আচ্ছা সাপোজ এটা তো বুঝছি যে প্রথমে আপেক্ষিক পারমাণবিক ভর আমার বের করতে হবে, এরপর আমি সেটা যদি গড় করি তাইলে আমি গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। এখন তাহলে নেক্সট কোশ্চেন, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? এটা দিয়ে কি এটা বোঝায় যে একটা পরমাণুর ভর? আচ্ছা, একটা পরমাণুর ভরই কি তাহলে পারমাণবিক ভর? উত্তরটা হলো একদমই না। দেখো আমি লিখছি, একটি পরমাণুর ভর নট ইকুয়াল টু পারমাণবিক ভর। পারমাণবিক ভর বলতে একটা পরমাণুর ভর কখনো বুঝায় না। কি বুঝায় জানো? বুঝায় 6.023 ইন্টু 10⁻23 এতগুলা পরমাণুর ভর। এটা একটা ম্যাজিক নাম্বার। এই নাম্বারটার একটা স্পেশাল নাম আছে, ইংলিশে বলে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অথবা বাংলায় আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটা মুখস্থ করে ফেলো এখনই এই মুহূর্তে, 6.023 ইন্টু 10⁻23। তাহলে পারমাণবিক ভর বলতে কিন্তু একটা পরমাণুর ভর বুঝায় না, কি বুঝায়? এতগুলো পরমাণুর ভরকে বুঝায়। সাপোজ তুমি যদি একটা পরমাণুর ভর বের করতে পারো, তুমি কি এতগুলো পরমাণুর ভর গুণ করার মাধ্যমে বের করতে পারবা না? অবশ্যই বের করতে পারবা। তাহলে তুমি কিন্তু একটি পরমাণুর ভর জানলে সেইখান থেকে পারমাণবিক ভর বের করতে পারো গুণ করার মাধ্যমে এই সংখ্যার সাথে, তাই না? হুম। এখন একটা পরমাণুর ভর তুমি কিভাবে বের করতে পারো? সাপোজ অ্যালুমিনিয়াম, আমাদের বইতে দুইটা মৌলের একটা পরমাণুর ভর দেয়া আছে, সম্ভবত কি কি মুখস্থ করে পারলে মানগুলা, বাট পরবর্তীতে আমি তোমাদেরকে শিখাবো এটা অ্যাকচুয়ালি বের করা যায়, মুখস্থ করা লাগে না, ক্যালকুলেটারের সাহায্যে বের করা যায়। এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13, তার মানে 13টা প্রোটন আছে। আর ভর সংখ্যা কত? 27, তার মানে নিউটন কয়টা? 27 থেকে 13 বিয়োগ করে 14, তাহলে প্রোটন আছে 13টা আর নিউট্রন আছে 14টা। এখন আমি পড়ছিলাম প্রোটনের ভর কত আর নিউট্রনের, একটা নিউট্রনের ভর কত তা কি জানো? কেন আমি পড়ছি না? 1.673 ইন্টু 10⁻⁻, কত 24 ছিল, আমি তো ভুলে গেলাম ভাই। দেখলা মেমোরি কি, গোল্ড ফিশের মেমোরি হয়ে গেল। দাঁড়াও বের করি। 1. এটা প্রোটন নিউটনের সময় 1.675, এটা মনে আছে। 10⁻⁻, দাঁড়াও, ধরো আমি গ্রাম এককে যেহেতু প্রকাশ করব, এককটা ছোট সংখ্যাটা বড় হবে। হ্যাঁ ঠিক আছে, 24, এটাও 24। ঠিক আছে, এটা হলো প্রোটনের ভর হলো গিয়ে এত গ্রাম, নিউটনের ভর হলো গিয়া এত গ্রাম, একটা প্রোটনের ভর এত। তাহলে সাপোজ আমার অ্যালুমিনিয়াম আমি দিলাম, অ্যালুমিনিয়ামে যেহেতু 13টা প্রোটন আছে, তাহলে লাইনটা এরকম না, একটা প্রোটনের ভর এত গ্রাম, অতএব 13টি প্রোটনের ভর 13 গুণ এত গ্রাম, তাহলে আমার একটা অ্যান্সার বেরোবে। আবার একটা নিউটনের ভর এত গ্রাম, তাহলে 14টা নিউটনের ভর এত গুণ 14, যে অ্যান্সারটা হবে অত গ্রাম। তারপর তুমি যদি এই প্রোটনের ভর আর নিউটনের ভর যোগ করো, তাইলেই কিন্তু আলটিমেটলি তোমার একটা পরমাণুর ভর বের হইয়া যাবে। আই রিপিট, ইট ইজ একটি পরমাণুর ভর বের হয়ে যাবে। আমি কিন্তু বলিনি পারমাণবিক ভর বের হবে, আমি বলছি একটা পরমাণুর ভর বের করবা তুমি কিভাবে। এই কোশ্চেনগুলো কিন্তু সিকিউতে গ এবং ঘতে দেয় 3 এবং 4 মার্কের জন্য, খুবই সাবধান, বুঝছো? তাইলে আমি যদি বের করি, তুমি বের করে যোগ করো, তাহলে তোমার আলটিমেটলি এই মানটা আসবে 4.482 ইন্টু 10⁻⁻23 গ্রাম। এটা হলো কি একটা পরমাণুর ভর। এখন একটা পরমাণুর ভর যদি তুমি জানো, তুমি কি পারমাণবিক ভর বের করতে পারবা না? কারণ পারমাণবিক ভর হলো কি এতগুলো পরমাণুর ভর, তাহলে একটা পরমাণুর ভর এত, অতএব এতটি পরমাণুর ভর কত হবে? তুমি যদি এর সঙ্গে এই সংখ্যাটা গুণ দিয়ে দাও, তাইলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, আর তোমার অ্যান্সারটা আসবে হলো গিয়া 27। আমরা এইভাবেও বের করতে পারি, কিন্তু আমাদের বইতে সূত্র দেওয়া আছে একটা স্পেসিফিক পারমাণবিক ভরের সূত্র। সূত্রটা কি? পারমাণবিক এটা একদম মুখস্থ করবো আমরা, ঠিক আছে? পারমাণবিক ভর সমান সমান, এই যে সূত্রটা, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই C12, মানে কি কার্বন 12, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। ঠিক আছে, আর এই যে আমি এত বড় একটা কথা লিখছি না, এই বড় একটা কথার মান কত? মানে C12 তুমি যদি একটা আইসোটোপ নাও, এই আইসোটোপের মনে করো ভরের 1/12 অংশ, মান কত? এর মান হলো গিয়া 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। মুখস্থ করে ফেলাইতে হবে।
দেখো এটা কিন্তু সিমিলার আছে, এটাও 10⁻⁻24, এইটাও 10⁻⁻24, এটা 1.673, এটা 1.675, এটা হলো 1.66, সবই কিন্তু কাছাকাছি মোটামুটি, ঠিক আছে। তাহলে এইটা আমাদের মনে থাকবে, আশা করি মনে রাখা লাগবে অ্যাকচুয়ালি। তো তোমার যদি আমি একটা পরমাণু ভর বইলা দিই, তুমি কিন্তু ওইটাকে যদি এই সংখ্যাটা দিয়ে ভাগ করো, তাইলে তুমি ডিরেক্ট পারমাণবিক ভর বের করতে পারো। আবার তুমি এইভাবেও করতে পারো যে একটা পরমাণুর ভর তুমি জানো, এইটার সঙ্গে তুমি যদি অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ দাও, তাইলেও তোমার পারমাণবিক ভর বের হয়ে যাবে। বাট আমরা পরীক্ষার খাতায় সিকিউ করার সময়, সৃজনশীল করার সময় এই সূত্র ইউজ করে তারপরে করব, বুঝছো? ওকে, তাহলে তুমি করে দেখতে পারো। এই দেখো, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর অথবা পারমাণবিক ভর সমান সমান উপরে থাকবে মৌলের একটি পরমাণুর ভর। মৌলকে যেহেতু অ্যালুমিনিয়াম বের করতেছে, তাহলে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর, আর অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কিন্তু আমি হিসাব করছি এত গ্রাম হবে। তো উপরে এটা দাও, এখানে কিন্তু এটার এককও কিন্তু গ্রাম উপরে। আবার নিচে কি দেওয়া, নিচে হলে গিয়ে C12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটার এককও কিন্তু এত গ্রাম। দেখো উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কিন্তু কাটাকাটি চলে যায়। এই জন্য এটা কি, এটা কিন্তু তাইলে ভরের অনুপাত, তাই না? এই পারমাণবিক ভর জিনিসটা কিন্তু দুইটি ভরের অনুপাত, আর এজন্য পারমাণবিক ভরের কোনো নির্দিষ্ট একক নেই, এটা একটি এককবিহীন রাশি। এই কথাটা, এই জিনিসটা আমাদের মানে অনুধাবনমূলক প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেন 2 মার্কের, ঠিক আছে, আসবে। তাহলে অ্যালুমিনিয়ামের এই যে 27 পাইলাম, 27-এর একক কিন্তু নাই, গ্রাম আবার ভুল লিখতে যাইও না, ঠিক আছে, এটা শুধুমাত্র 27, পারমাণবিক ভরের একক নাই। এগুলো আশা করি আমরা বুঝছি, ঠিক আছে। তাহলে আমার কেমন কেমন কোশ্চেন আসতে পারে পরীক্ষার হলে, আমার যে কোনো একটা মৌল মনে করো বলবে এই একটা এই মৌলের ধরো বললো 25টা পরমাণুর ভর কত, তাহলে আগে আমার একটা পরমাণুর ভর ক্যালকুলেট করতে হবে। এই যে প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে, এগুলো সব যোগটোগ কইরা আমি একটা পরমাণুর ভর বের করতে পারি। সেখান থেকে গুণ দেবা 25 দিয়ে, যদি বলে যে 25টা পরমাণুর ভর কত, এইভাবে বের করতে পারি। আবার তোমার যদি কোশ্চেনে বইলেই দেয় যে অমুক একটা মৌল, ধরো বললো সিলিকন একটা মৌল, এই সিলিকন মৌলের একটা পরমাণুর ভর তোমার বইলেই দিল, তাহলে কিন্তু তুমি ডিরেক্ট জাস্ট এই যে বইলা, তোমার যে মানটা বইলা দেবে একটা পরমাণুর ভর, তাকে তুমি এই মানটা দিয়ে ভাগ করলে তোমার ডিরেক্ট কি এই পারমাণবিক ভর জিনিসটা কিন্তু বের হয়ে যাবে, বুঝছো? আর কি এই জিনিসগুলো না ভাই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। যে কথাগুলো বললাম না এইখানে জাস্ট এই এতটুকুর মধ্যে, এই কথাগুলো না অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লাগলে এই পার্টটা স্পেসিফিক, এই পার্টটা 2বার 3বার দেখো, বাট আউলেই যাওয়া যাবে না। পরমাণুর ভর আর পারমাণবিক ভর যে সেম না, এটা আউলান যাবে না। আর পারমাণবিক ভরের সূত্র যে এইটা, এটা বুঝতে হবে, মুখস্থ রাখতে হবে। আবার আমি যে একটা পরমাণুর ভর জানলে এটা গুণ করার মাধ্যমে আলটিমেটলি পারমাণবিক ভর বের করতে পারি, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা মূলত কি? গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বুঝি, দেখো আমি যখন একটু আগের পৃষ্ঠায় ক্লোরিনের পাশে এই সংখ্যাটা লিখছি, কপারের পাশে এই সংখ্যাটা লিখছি, এই সংখ্যাটা কি ছিল? এই সংখ্যাটা ছিল গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন গড় আমি কেন দিলাম, এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরও না, এটা হলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কারণ হইলো ভাইয়া, আমি যখন পরিবেশে দেখছি, মনে করো কপার, হ্যাঁ, কপারের 2টা আইসোটোপ আছে। কপারের 2টা আইসোটোপ, একটা হলো গিয়ে কপার 63, আরেকটা আইসোটোপ আছে সে হলো গিয়া কপার 65, ঠিক আছে। প্রকৃতিতে এই 2টা মনে করো আইসোটোপ পাওয়া যায় কপারের। এখন আমার পার্সেন্টেজটা মনে করো দেয়া আছে যে আমার এই কপার 63 হইলে গিয়ে প্রকৃতিতে 75% পাওয়া যায়, আর কপার 65 পাওয়া যায়, বাকি কত থাকে? তাইলে 100 দিয়ে 75 বিয়োগ করলে 25%, তাই তো? তার মানে কি দাঁড়ায়? তার মানে আমি যদি 100টা কপারের পরমাণু নেই, তার মধ্যে 75টা কপারের পরমাণুর আমার ভর হবে 63, বুঝছো? মানে আমার ভর সংখ্যা হবে 63। আচ্ছা একটা কথা আর একটু অ্যাড করি ভাইয়া, ভর সংখ্যা আর পারমাণবিক ভর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেম জিনিসই বোঝায়, বুঝছো? সাপোজ তুমি কার্বন নাও, কার্বনের ভর সংখ্যা 12, আবার কার্বনের পারমাণবিক ভর কিন্তু 12। বেশিরভাগ মৌলের ক্ষেত্রে আমার ভর সংখ্যা আর পারমাণবিক ভর সেম, হ্যাঁ, ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা সেম।
কিন্তু এই ক্লোরিন, কপার এই টাইপের কিছু কিছু মৌলের ক্ষেত্রে যাদের এই যে দশমিক আছে, তাদের ভর সংখ্যা আর পারমাণবিক ভর সেম না। তাদের এটা মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। বুঝছো? আচ্ছা, এই জিনিসটা বলতে ভুলে গেছিলাম, মনে পড়লো পরে। এই কপার, তার মানে তুমি যদি 100টা পরমাণু নাও, এই 100টার মধ্যে 75টাই তুমি পাবা এরকম আইসোটোপ, আর বাকি 25টা পাবা এরকম আইসোটোপ। 75টার ভর সংখ্যা হবে 63, আর বাকি 25টার ভর সংখ্যা হবে 65। আচ্ছা, কপারের ই তো আমরা 29 পারমাণবিক সংখ্যা, তাই তো? হুম। ওকে, এখন আমি যদি এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, আমি কিভাবে বের করতে পারি? দেখো, লাইনটাকে অনেকটা এমন হয় না যে এই যে 75টা, মনে করো প্রথমে আমি এইটার ভর বের করব, তারপর আমি এইটার ভর বের করব, তারপর আমি আলটিমেটলি যোগ করব যে একটা একটা কপারের ভর কত, বা ভর সংখ্যা কত, 63 না? 63। তাহলে এরকম আছে কয়টা? 75টা না? এজন্য 75টা দিয়ে গুণ দিলাম। একটার আছে 63, তাহলে 75টার হবে কত? 75 গুণ 63। আবার যদি এইটার আমি ভর হিসাব করি, একটার আছে 65, তো এরকম আছে আমার 25টা 100টায়, তো 25 গুণ 65। এখন এই ভরের সঙ্গে এই ভরটা যোগ করে দেবা। যোগ করার পরে তোমার কিন্তু এই মোট 100টা যে পরমাণু বললাম, এই 100টা পরমাণুর মোট আমার ভরটা বা মোট পারমাণবিক ভরটা বের হবে। হুম। এখন তোমার তো গড় করতে হবে। গড় করবা যেহেতু, তাহলে মানে একটার কত বের করতে হবে, তো 100টার ভর হইবে এত গ্রাম, এত। অতএব একটির ভর কত হবে? একটির ভর কিন্তু এই জিনিসটাকে 100 দিয়ে আমার ভাগ করে দিতে হবে। সূত্রটা এইভাবে আসছে আর কি, বুঝছো? তাহলে এই যে আমি লিখলাম, এইটাই হলো কি আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার নিয়ম। হুম। এটা যদি তুমি ক্যালকুলেট করো, তুমি দেখবা যে তোমার অ্যান্সার কত আসবে। তোমার অ্যান্সার আসবে সম্ভবত 63.5। এটাই তো কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? হুম। আবার ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ক্লোরিনের আমার কত? 35.5। কেন জানো? ক্লোরিনেরও কিন্তু অনেকটা এরকমই। ক্লোরিনের, আচ্ছা আমি সাপোজ তোমাকে কোশ্চেন করলাম যে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। এখন ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো গিয়া ক্লোরিন 35, আরেকটা হলো গিয়া ক্লোরিন 37। হুম। এখন কোন আইসোটোপটা পরিবেশে বা প্রকৃতিতে কত পার্সেন্ট আছে, এইটা আমার মনে করো বের করতে বলছে। তো এই টাইপের অঙ্ক আমি কিভাবে বের করব? আমি কি অলরেডি জানি কোনটা কত পার্সেন্ট আছে? না, আমি জানি না। তাহলে আমি ধরে নেব, মনে করো আমি এই ধরলাম যে ক্লোরিন 35, এই আইসোটোপটা আছে X% পরিবেশে। এখন এটা যদি X% থাকে, এই ক্লোরিন 37 এটা কতটুকু থাকবে বলো তো? এটা কিন্তু থাকবে 100 - X%। এটা আশা করি বুঝছো। এটা 25 থাকলে এটা 75, এটা 30 থাকলে এটা 70, তাই না? তাহলে আমার অঙ্কটা কিভাবে করতে হবে? আমি সূত্র জানি যে যে কোনো একটা ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর মান কত, এত এত, সমান সমান নিচে তো থাকবে 100, আর এই পাশে থাকবে কত, এর ভর কত? 35, রাইট? পারমাণবিক ভর 35 ইন্টু কয়টা আছে? এক্সটা, যোগ 35 তো গেল, এখন আছে 37। আর 37 কয়টা কয়টা আছে? 37-এর সংখ্যা কয়টা, মানে এরকম পরমাণু কয়টা পাওয়া যাবে? 100 - 60। এখন তুমি যদি এই জিনিসটা একটু ক্যালকুলেট করো, তাহলেই তোমার এক্স এর মান কিন্তু সুন্দর মতো বের হয়ে যাবে। সাপোজ ক্যালকুলেটটা কইরে দেখাই আমি। মনে করো প্রথমে আর আর গুণ করো। এই 35.5-এর সঙ্গে 100 গুণ করলে আমার হয় 3550। আর এই লাইনটা যদি আমি একটু কমপ্লিট করি, 35x প্লাস 37 ও 100 গুণ করলে হবে 3700, আর প্লাস মাইনাসে মাইনাস 37x। এখন 35x থেকে 37x যদি বিয়োগ করি, তাহলে আমার এই পাশে থাকবে -2x। আবার এই পাশেও তুমি যদি এটার এই পাশে আনো, তাহলে 3550 থেকে 3700 বিয়োগ করলে আমার হয় কত? -150। তাহলে এক্স এর ভ্যালু কিন্তু আমার
হয় 75। আর এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হলো ক্লোরিন 35। এই আইসোটোপটা পরিবেশে কতটুকু আছে? কতটুকু আছে তাইলে 75% আছে। আর তাহলে ক্লোরিন 37 আইসোটোপটা পরিবেশে কত পার্সেন্ট থাকবে? রিমেইনিং 25%। এই অঙ্কটা কিন্তু একদম, এগুলো কিন্তু বইয়ের অঙ্ক। তার মানে আমার বোর্ডে সিকিউতে এই টাইপের ম্যাথ দেবে। আমার সাপোজ গড় আপেক্ষিক পারমাণবিক ভর বইলা দেবে, তাইলে বের করতে বলবে যে প্রকৃতিতে ওই আইসোটোপটা কতটুকু পরিমাণে আছে। হুম। আবার আমাকে এমনও করতে পারে যে বইলা দেবে প্রকৃতিতে কোন আইসোটোপ কত পার্সেন্ট আছে, এইটা তোমাকে বইলা দেবে, কিন্তু তোমাকে আলটিমেটলি বের করতে হবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। নর্মাল ক্ষেত্রে এখন কিছু কথা একটু রিপিটেশন করি, শোনো ভাইয়া, একটু রিপিট করি। হ্যাঁ, আমরা জানি প্রোটন নিউট্রন সংখ্যা কখনো দশমিক হবে না, পূর্ণ সংখ্যা হবে। তার মানে প্রোটন নিউট্রন সংখ্যার যোগফল বা ভর সংখ্যাটাও কিন্তু পূর্ণ সংখ্যা হবে। যদি পূর্ণ সংখ্যায় হয় তাহলে ক্লোরিনে এই সংখ্যা আর কপারে এই সংখ্যাটা কেন আসলো? তার মানে আমরা যা মুখস্থ করছি যে সংখ্যাগুলো, ওই সংখ্যাগুলো অ্যাকচুয়ালি ভর সংখ্যা না, ওই সংখ্যাগুলো ছিল আপেক্ষিক পারমাণবিক ভর। কিন্তু বেশিরভাগ মৌলের ক্ষেত্রে আমার ভর সংখ্যাটাই আপেক্ষিক পারমাণবিক ভর বা গড় আপেক্ষিক পারমাণবিক ভর হিসেবে কাজ করে। এক্সেপশন আছে কিছু, যেমন এই যে ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে আমার ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু সেম হয় না, ঠিক আছে, ডিফারেন্ট হয়ে যায়। এই ক্লোরিন কপার এগুলোর ক্ষেত্রে এইগুলো হলো গিয়ে আমার গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে পরমাণুর ভর আর পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? পরমাণু মানে ধরো একটা পরমাণুর ভর, আর পারমাণবিক ভর মানে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুর ভর, মানে এতটি পরমাণুর ভর। পারমাণবিক ভরের সূত্রটা মুখস্থ লাগবে। এই C12 বা C12 এটার মান কত মুখস্থ জানা লাগবে। তারপরে যে কোনো একটা মৌলের যদি বলে যে অমুকের এতটি পরমাণুর ভর মোট কত হবে, এটা এই যে প্রোটনের ভর এত, নিউটনের ভর এত, তারপর যোগ কইরা আলটিমেটলি একটা পরমাণুর ভর বের করার যোগ্যতাটা তোমার মধ্যে থাকা লাগবে। বুঝছো? এগুলো হলো আজকের ক্লাসের মনে করো শিখন ফল। এগুলো একদম সিকিউতে কিন্তু আমাদের দিয়ে দেবে। হুম। সাবধান ভাইয়া, এগুলো নিয়ে মজা করা যাবে না। নেক্সট, আজকে লাস্ট টপিক বলা যেতে পারে যে আপেক্ষিক আণবিক ভর। আর একটু আগে যে বলছিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর থাকবে কোন একটা পরমাণুর, ঠিক আছে। মনে করো তোমার নাইট্রোজেনের থাকবে পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত জানো? নাইট্রোজেনের পারমাণবিক ভর দেখো, ভর সংখ্যা কত? 14 না? তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে আমার পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর হলো গিয়া 14। তুমি আবার 14 গ্রাম বলতে যাইও না, পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই, এটা একটা অনুপাত। অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর কত? 16। হুম। তারপরে মনে করো যে কোন একটা তুমি কি নেবার, আর্গন নিতে পারো, পটাশিয়াম নিতে পারো, যাই হোক, আমার ওটা ঠিক না। এটা তো বুঝছো যে যে আমাদের যে কোনো একটা মৌলের পরমাণুর পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর থাকবে। আর আণবিক ভর জিনিসটা কার থাকবে? তাহলে আণবিক ভর জিনিসটা থাকবে কোনো একটা অবশ্যই অণুর, নট পরমাণুর। এখন অণুটা মৌলেরও হতে পারে, অণুটা যৌগেরও হতে পারে। যেমন এই যে হাইড্রোজেন, এটা একটা মৌলের অণু। আবার আমি যদি বলতাম H2O, অথবা আমি যদি বলতাম H2SO4, অথবা আমি যদি বলতাম NH3, এগুলো সব হলো এই নিচে তিনটে হলো যৌগের অণু, ঠিক আছে। আণবিক ভর আমার প্রত্যেকেরই হবে, মৌলেরও হতে পারে, যৌগেরও হতে পারে। কিন্তু পারমাণবিক ভর কখনোই যৌগের হবে না। পারমাণবিক ভর কিন্তু শুধুমাত্র আমার মৌলেরই হবে। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেনের পারমাণবিক ভর হইলবে 1, কিন্তু হাইড্রোজেন অণুর, দেখো হাইড্রোজেনের পরমাণুর হবে পারমাণবিক ভর, আর হাইড্রোজেনের অণুর হবে আণবিক ভর। আর হাইড্রোজেনের এই যে আণবিক ভর কত জানো? হাইড্রোজেনের আণবিক ভর হলো গিয়া 2। এখন আমরা পরে কিছু ম্যাথ করব, সেখানে দেখবো যে 2 গ্রাম, 1 গ্রাম, এগুলো আমি দিছি। এখন এগুলো নিয়ে মানে একটু কনফিউজিং জিনিসপাতি, বাট আপাতত তোমরা এটা জাস্ট একটু মাথা দিয়ে ঝাইরা দাও, ঠিক আছে? যা পড়ে দিচ্ছে ওইটা খেয়াল করো। দেখো H2O, H2O এর ক্ষেত্রে আমার আণবিক ভর কত হবে? দেখো হাইড্রোজেনের তো 1, আর দেখো আণবিক ভর আমি কিভাবে বের করব? আমি দেখব আমার কোন কোন পরমাণু আছে। দেখো আমার এখানে হাইড্রোজেনের পরমাণু আছে আর অক্সিজেনের পরমাণু আছে, আর আমি দেখব ওই পরমাণুগুলা কয়টা কইরা আছে। যেমন এখানে 2টা কইরা আছে, আর এখানে অক্সিজেন কিন্তু একটাই আছে। দেখো হাইড্রোজেনের আমার পারমাণবিক ভর হলো 1, আর হাইড্রোজেন আছে কয়টা? 2টা। যা আমার হাইড্রোজেনের পারমাণবিক ভর বের করা শেষ হয়ে গেল। এখন আমি অক্সিজেনের পারমাণবিক ভর বের করব।
তারপরে এই দুইটার পারমাণবিক ভর যোগ করলে কিন্তু আমি ওভারঅল এই H2O এই পানির যৌগটার আণবিক ভর আমি বের করতে পারবো। এখন অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হলো গিয়া 16, যেহেতু ভর সংখ্যা 16 পারমাণবিক ভরও 16, 2 অক্ষে 2 আর 16 কত? 16 আর 2 18। বাট আমি যদি তোমাকে কোশ্চেন করতাম অক্সিজেন এর, অক্সিজেন অণুর, বা শুধু যদি বলতাম যে অক্সিজেনের আণবিক ভর কত, এই অক্সিজেনের আণবিক ভর হইতো কিন্তু আমার 16 দুগুণে 32 হইতো আমার অক্সিজেনের আণবিক ভর। কেন কোশ্চেন আছে? কারণ এই যে অক্সিজেন অণুটা কিভাবে তৈরি হয়েছে? দুইটা অক্সিজেন, মূল কথা হলো কি অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তাই তো? তাহলে অক্সিজেনের পরমাণুর পারমাণবিক ভর কত? 16। আর অক্সিজেনের পরমাণু কয়টা আছে? দুইটা আছে, তাহলে 16 দুগুণে এইভাবে হয়েছে 32। কারণ আমি যদি বলতাম যে ওজোন, হ্যাঁ এটা এই O3, এটার নাম হলো কি ওজোন, এই ওজনের আণবিক ভর কত, এটা কিভাবে করতাম? দেখো এটা কিভাবে তৈরি হয়েছে? অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি হয়েছে, তাহলে আমার অক্সিজেনের পারমাণবিক ভর 16 আগে আমি লিখবো, তারপর আমি দেখবো অক্সিজেনের পরমাণু কয়টা আছে, 3টা, তাইলে 3 16 48, এটাই হলো গিয়ে ওজনের আণবিক ভর। তোমরা এগুলো পারবা? হ্যাঁ, এগুলো কিন্তু একটু কনফিউজিং জিনিসপাতি। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, বাট হাইড্রোজেনের আণবিক ভর 2। ঠিক সেই রকম ভাবে এই যে নাইট্রোজেনের পারমাণবিক ভর কিন্তু আমি একটুকেও দেখাইছিলাম যে কত? 14, উপরে ভর সংখ্যা 14 না, তাহলে পারমাণবিক ভর কিন্তু 14, কিন্তু আণবিক ভরের সময় কিন্তু 14 সঙ্গে 2 গুণ, 14 দুগুণে 28 হবে আমার উত্তর। ঠিক আছে। আবার এই যে H2SO4, এটার আণবিক ভর কত? এই দেখো হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আছে কয়টা? 2টা। এর সঙ্গে যোগ করো সালফারের পারমাণবিক ভর কত? 32। এর সঙ্গে যোগ করবো অক্সিজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর তো আমরা 16, বাট অক্সিজেন আছে কয়টা দেখো তো? আছে কিন্তু 4টা। এইভাবে আমরা জিনিসটারে লিখবো। এখন দেখো 2 অক্ষে 2 আর 4 16 করলে হবে কত? 64। 64 সঙ্গে 32 যোগ করলে হবে 96। 96 সঙ্গে 2 যোগ করলে হবে আলটিমেটলি 98। তার মানে এখনো, এটার নাম কি? হাইড্রোজেন সালফেটও বলতে পারো অথবা সালফিউরিক অ্যাসিডও বলতে পারো। এখনো সালফিউরিক অ্যাসিড, বা এটার কত আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর কত? 98। বাট বইতে কিছু কিছু জায়গায় আমি দেখছি গ্রামেও বসাইছে অ্যাকচুয়ালি। দেখো আমি একটা কথা বলি, কথাটা একটু মনে রাখো। কথাটা কি? আমি যদি বলতাম দেখো আণবিক ভর বলে আমার 98 বলতে হবে, কিন্তু আমি যদি এই কথাটা আমি লিখতে পারি, আমি যদি বলি যে 1 মোল H2SO4, 1 মোল H2SO4 সমান সমান, তাইলে আমি বলতে পারতাম যে 98 গ্রাম H2SO4। বুঝছো? কিন্তু এই জিনিসটা তারা ভুলভাল শেখায়, নানা জায়গায় নানা রকম ভাবে শেখায়, এই জন্যই কনফিউশনের সৃষ্টি হয়। আমি যদি মোল প্রকাশ করি, দেখো নর্মাল যদি বলে যে H2SO4 এর আণবিক ভর কত, তোমার অ্যান্সার হওয়া উচিত 98, বা আপেক্ষিক আণবিক ভর কত? 98। কিন্তু যদি বলে যে আমি এটা লিখতে পারি যে 1 মোল H2SO4 সমান সমান 98 গ্রাম H2SO4, তার মানে আমার পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যদি আমি গ্রাম এককে প্রকাশ করি, তাইলে মূলত আমি মোল পাবো, 1 মোল পাবো। এখন মোল জিনিসটা কি, এইটা কিন্তু তোমরা কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায়তে ভালো মতো শিখবে। এই কথাটা আমি জাস্ট লিখছি, মাথায় ঢুকলে ঢুকলো, না ঢুকলে নাই, এত প্যারা নিও না। আর অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো তো? তুমি এটার আণবিক ভর কিভাবে বের করবে? পারমাণবিক ভর গুলো যোগ করলেই তো আণবিক ভর পাবা। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14, তাই না? এর সঙ্গে যোগ করবা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আর আছে কয়টা? 3টা, তাহলে 3 অক্ষে 3, মানে 14 আর 3 কত হবে? 17। এই হলো কি আমার আপেক্ষিক আণবিক ভর বের করার কৌশল। পারবা? তাহলে একটু যদি সাম আপ করে জিনিসটাকে, আপেক্ষিক আণবিক ভর তুমি যখন বের করবা, তোমার দেখতে হবে ওই অণুটা কোন কোন পরমাণু দিয়ে তৈরি, আর ওই পরমাণু কয়টা কইরা আছে। জাস্ট ওই পরমাণুর পারমাণবিক ভরটা লিখবা, আর কতগুলো আছে ওই সংখ্যাটা লিখবা। তাইলে এই যে গুণ করার মাধ্যমে ওই এক্সাক্ট পরমাণুর আমি পারমাণবিক ভর বের করতে পারবো। এইভাবে ওই অণুতে যতগুলো আলাদা আলাদা টাইপের পরমাণু আছে, ওই প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের পরমাণুর তোমার মানে পারমাণবিক ভর বের কইরা যোগ করলে তুমি আণবিক ভর পাবা। ঠিক আছে। আজকের ক্লাসে এই যে বিশেষ করে এই যে গড় আপেক্ষিক পারমাণবিক এই পার্টটা আর লাগে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এখানে একটু কনফিউশন হইলেও হইতে পারে। সো আমি তোমাকে আসলেই সাজেস্ট করবো এই ভিডিওটা অ্যাটলিস্ট 2বার দেখতে। ঠিক আছে, কারণ এগুলা কিন্তু খুবই একদম কনসেপচুয়াল জিনিস। এখন যদি সমস্যা থাকে তাহলে ফিউচারে অনেক বেশি সাফার করবা। তো এরই মাধ্যমে বলা যাচ্ছে যে আমার কেমিস্ট্রির এই যে তোমার 3য় অধ্যায় শেষ আজকে। এরপরে সিকিউ ডেডিকেটেড একটা ক্লাস নেওয়া যেতে পারে, আর এমসিকিউ ডেডিকেটেড আরেকটা ক্লাস নেওয়া যেতে পারে। হ্যাঁ,
আর অঙ্কের জন্য আলাদা ক্লাস একটা নেওয়ার ইচ্ছা আছে, তবে হয়তোবা যেহেতু কেমিস্ট্রি সিকিউ ক্লাসের মধ্যে অঙ্ক কাভার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, হয়তোবা নেওয়া লাগবে না, লাগতেও পারে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই নিজে ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।